মধ্যপ্রাচ্যের এক অপরাজেয় শক্তির নাম ইরান। মাসখানেক আগে হামাসের রাজনৈতিক কার্যালয়ের প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইসরায়েলি শাসক গোষ্ঠীর উপর বড় ধরনের হামলা চালাবে বলে হুমকি দেয় ইরান। এর মধ্যে ইরান সমর্থিত মিত্র গোষ্ঠীগুলো ইসরায়েলের উপর তাদের হামলার ধারা অব্যাহত রাখলেও ইরান সরাসরি এখনও ইসরায়েলের উপর আঘাত হানেনি। তবে ইসরায়েল ইরান তীব্র বাকযুদ্ধে লিপ্ত রয়েছে। এমন সময় ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসরায়েলের উপর প্রতিশোধমূলক হামলার সময় সম্পর্কে জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল জানিয়েছে, ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এমন পরিস্থিতিতে এবং এমনভাবে হবে যখন এ বিষয়ে ইসরায়েল সর্বনিম্ন সম্ভাবনা দেখবে। হয়তো তাদের চোখ যখন আকাশ আর রাডারের পর্দায় থাকবে, তখন তারা বিস্মিত হবে মাটিতে কিংবা এর দুটোর সংমিশ্রণে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দল জোর দিয়ে বলেছেন, ইরানের প্রতিক্রিয়ার দুটি সুস্পষ্ট ফলাফল হওয়া উচিত। প্রথমত, ইরানের জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যক্রমের জন্য আগ্রাসীকে শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, এটির মাধ্যমে ইরানের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে হবে এবং ভবিষ্যতে কেউ আগ্রাসন চালাতে আসলে সে যেন পরে চরম অনুশোচনা বোধ করে। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তাকে হত্যা করা হয়। তার বাসস্থানেই তিনি জায়নবাদী ইসরায়েলি বাহিনীর গুপ্ত হামলার শিকার হন। এই অপরাধের পর ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় জোর দিয়ে বলেছেন, অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক গোষ্ঠী এই পদক্ষেপের মাধ্যমে কঠোর শাস্তির জন্য নিজের ক্ষেত্র প্রস্তুত করেছে। এরপর থেকেই ইরান আটঘাট বেঁধে ইসরায়েলের ধ্বংসাত্মক হামলা পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তবে কবে কখন এই হামলা ইরান করবে সে বিষয়টি এখন ধোঁয়াশা রেখেছে দেশটি। ইসরায়েলের উপর সবচেয়ে বেশি আঘাত করা দেশগুলোর তালিকা করা হলে এর শীর্ষে নাম থাকবে মিশরের। কিন্তু ইসরায়েলের সঙ্গে একাধিক যুদ্ধে হেরে এক পর্যায়ে দেশটির সাথে শান্তি চুক্তি করতে বাধ্য হয় মিশর। আবার বর্তমান সময় এসে অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলে নেতানিয়াহু বাহিনীর স্থল অভিযান ইস্যুতে ইসরায়েলের সঙ্গে মিশরের ৪৫ বছরের সম্পর্কের অবনতি হতেও দেখা গেছে। দফায় দফায় এসব সম্পর্কের রদবদলের মাঝেই এবার দেখা গেল মিশরের আরেক রূপ। সম্প্রতি পাওয়া তথ্য মতে গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি পণ্য আমদানি রপ্তানির কাজে মিশরীয় সমুদ্র বন্দরগুলো স্বতঃস্ফূর্তভাবে ব্যবহৃত হয়ে আসছে। একটি মুক্ত তদন্তের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আরবি পোস্ট পত্রিকা। গত ৩ মাসে ১৯টি জাহাজের তৎপরতা ও তাদের চলাচলের রুট পর্যবেক্ষণ করে পত্রিকাটি এ খবর দিয়েছে। অর্থাৎ সমুদ্র পথে যখন কোনো দেশই ইসরায়েলকে পণ্য সামগ্রী পরিবহনের অনুমতি দিচ্ছিল না, তখন মিশর ইসরায়েলি পণ্যের পরিবহন পথ সুগম করে দেয়। আরবি পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯টি জাহাজ বিগত মাসগুলোতে ইসরায়েল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে আসা যাওয়া করেছে। বিভিন্ন দেশ থেকে পণ্য এনে মিশরীয় বন্দরগুলোতে খালাস করা হয়েছে এবং পরে সেখান থেকে সুবিধা মতো এসব জাহাজে করেই সেসব পণ্য ইসরায়েলে পৌঁছে দেওয়া হয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজগুলোতে ঘোষণা দিয়ে হামলা শুরু করে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন। তবে মিশরগামী জাহাজে হুথিরা হামলা চালায়নি। আর এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলি পণ্য প্রথমে এসে মিশরের বন্দরগুলোতে নেমেছে এবং সেখান থেকে সুযোগ মতো ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে গাজায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যা চলার একই সময়ে ফিলিস্তিন সহ গোটা মুসলিম উম্মার শত্রু ইসরায়েলের সেবা করেছে মিশর। আরবি পোস্ট জানিয়েছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর মিশরের বন্দরগুলো থেকে ইসরায়েলি বন্দরগুলো বিশেষ করে অ্যাশদোদ ও হাইফা বন্দরে নিয়মিত পণ্য পরিবহন করা হতো। গাজা থেকে অ্যাশদোদের দূরত্ব মাত্র ২৯ কিলোমিটার। মিশরের যেসব বন্দরকে ইসরায়েলের সেবায় নিয়োজিত করা হয়েছে সেসব বন্দরের কয়েকটি হচ্ছে পোর্ট সাইদ, আবু কির, আলেকজান্দ্রিয়া, দেখেইলা এবং দামিয়েত্তা। এছাড়া যে ১৯টি জাহাজ ইসরায়েল ও মিশরীয় বন্দরগুলোর মধ্যে পণ্য পরিবহন করেছে সেসব জাহাজের মধ্যে ৭টি কন্টেইনার জাহাজ, ৬টি সিমেন্টবাহী জাহাজ,
5টি কার্গো জাহাজ এবং একটি বাল্ক জাহাজ। এসব জাহাজ পানামা, লাইবেরিয়া, ইসরায়েল, মিশর, এন্টিগা ও বারমুডা, সিঙ্গাপুর এবং সেন্ট কিটস ও নেভিসের পতাকা বহন করেছে। ইসরায়েল ও মিশরের মধ্যে জাহাজ চলাচলের এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে আরবি পোস্ট জানিয়েছে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারতের বিভিন্ন অঞ্চল। টানা ভারী বৃষ্টিপাতের পর বন্যা দেখা দিয়েছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এমনকি শুক্রবার মুষলধারে বৃষ্টির ফলে রাজধানীর একাধিক এলাকায় পানি জমে গেছে। এর মধ্যে জানা গেল, সড়কে খেলতে গিয়ে পানিতে ডুবে 15 বছরের এক কিশোর প্রাণ হারিয়েছে। হঠাৎ বৃষ্টির পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়। এমন ঘটনা ঘটেছে ভারতের দিল্লির চাণক্যপুরীতে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে রাস্তায় ওই কিশোর খেলছিল। টানা বৃষ্টির কারণে আচমকা রাস্তায় জমা পানির পরিমাণ বেড়ে স্রোতও বাড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় নিজেকে সামলাতে না পেরে পানির তোড়ে ভেসে যায় সেই কিশোর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা জানিয়েছে, ভারী বৃষ্টির কারণেই এমন ঘটনা। পানির স্রোতে বেশ কিছু দূর ভেসে গিয়েছিল ওই কিশোর। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে শুক্রবার সারাদিন বৃষ্টি হয়েছে দিল্লিতে, ফলে রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ রাস্তা পানিতে ডুবে যায়। উল্লেখ্য, গত মাসে দিল্লির রাজেন্দ্রনগরে IAS কোচিং সেন্টারের বেসমেন্টে বৃষ্টির পানি ঢুকে ডুবে মৃত্যু হয় 3 শিক্ষার্থীর। বৃষ্টির পানির তোড়ে আচমকা ভেঙে গিয়েছিল বেসমেন্টের দরজা। এই ঘটনা গড়িয়েছিল আদালতেও। কোচিং সেন্টারের মালিক সহ একাধিক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। অন্যদিকে গত সপ্তাহে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভারতের ত্রিপুরায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। পরবর্তীতে ত্রিপুরায় গোমতী নদীর উপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বৃষ্টির কারণে বাংলাদেশে দেখা দেয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা। এতে দেশের বেশ কয়েকটি জেলা মানবিক বিপর্যয়ে পড়েছে। এর মধ্যেই ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ IMD শুক্রবার পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টিপাত হতে পারে। অপরদিকে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। এমনকি IMD তাদের পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই এই বর্ষণ থামবে না। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রীর আসন গ্রহণের পর এক অন্যরকম মোদীকে দেখছে বিশ্ব। পক্ষ বিপক্ষ এমন বিষয়গুলোকে তোয়াক্কা না করে শান্তির বার্তা নিয়ে সফর করে বেড়াচ্ছেন যুদ্ধে জর্জরিত দেশগুলোতে। রাশিয়া সফরের পর যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্ট শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছেন। 10 ঘন্টার রেলযাত্রার পর মোদী 7 ঘন্টার জন্য ইউক্রেনের কিয়েভে অবস্থান করছেন। খবরটি প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের রাজধানী ওয়ারশ থেকে রেলফোর্স 1 বিমানে চড়ে বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশ্যে রওনা দেন মোদী। শুক্রবার কিয়েভে পৌঁছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ইউক্রেন পৌঁছানোর আগে মোদী বলেন, ভারত শান্তির সেতু হতে চায়, কোনো পক্ষ নিতে নয়। কিন্তু সমালোচকদের অনেকের দাবি, পশ্চিমাদের খুশি করতেই ইউক্রেন সফরে গেছেন মোদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে মোদী বলেছেন, বন্ধু ও অংশীদার রাষ্ট্র হিসেবে আমরা আশা করছি ইউক্রেনে দ্রুতই শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। মনে করা হচ্ছে, কূটনৈতিক ক্ষেত্রে ভারসাম্যের বার্তা দিয়েই এবার রাশিয়ার শত্রু দেশে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। সমালোচকরা অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দুনিয়াকে সন্তুষ্ট করতেই তার এ সফর। জেলেনস্কির চিফ অফ স্টাফ এন্ডি ইয়রমার্ক সম্প্রতি বলেছেন, মোদী শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। মোদীর কিয়েভ সফরে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শান্তি প্রক্রিয়া নিয়েও জেলেনস্কির সঙ্গে আলোচনা হতে পারে। তবে ইউক্রেনের অনেকেই মোদীকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ জন বলে মনে করেন। ফলে মোদী একজন মধ্যস্থতাকারী হিসেবে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবেন সেটিও স্পষ্ট নয়। তিনি গত জুলাই মাসে মস্কো সফরে গিয়ে পুতিনকে আলিঙ্গন করায় ইউক্রেনবাসীর তীব্র নিন্দার মুখেও পড়েছেন মোদী। উল্লেখ্য যে 1991 সালের পর এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী ইউক্রেনে গেলেন।
রাশিয়ার হামলা শুরুর পরে অবশ্য একাধিকবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আলোচনা হয়েছে। গত ৮ জুলাই ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন তিনি। এদিকে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিকভাবে ভালো সম্পর্ক ভারতের। এছাড়া আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনকে মোকাবেলায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ নিরাপত্তায় অংশীদারিত্বের সম্পর্ক বজায় রাখছে ভারত।